গল্পের মাস্টার প্রেজেন্স ঝড়ের রাত। শুরু হচ্ছে ঝড়ের রাত। অবিনাশ পুরনো মারুতি গাড়ির স্টিয়ারিং ধরে এক দৃষ্টিতে সামনের পথের দিকে তাকিয়েছিল। গাড়ির জানালার বাইরে রাতের অন্ধকার যেন ঘনিয়ে আসছিল। শীতলকুচির রাস্তাগুলোও ক্রমশ জনশূন্য হয়ে পড়ছিল। শীতকালীন বাতাসের হিমেল ছোঁয়া জানালার ফাঁক দিয়ে তার মুখে এসে লাগছিল। অবিনাশ আজ সকাল থেকেই ব্যস্ত ছিল। ইন্স্যুরেন্স কোম্পানির ক্লেম অফিসার হিসেবে কাজ করতে সে আজ শীতলকুচি গিয়েছিল একটি কেসের তদন্ত করতে। এই কাজের জন্য সারা দিন ছুটোছুটি করার পর অবশেষে কাজ শেষ করতে রাত হয়ে যায়। শীতলকুচি থেকে মাথা ভাঙার পথে রাস্তার চারপাশের দৃশ্য খুবই শান্ত। গাঢ় অন্ধকারে ডুবে থাকা ধান ক্ষেত, গাছগাছালির ঝোপঝাড় আর মাঝে মাঝে দু একটা পুরনো বাড়ির চূড়া দেখা যাচ্ছিল। অবিনাশের চোখের পাতা ভারী হচ্ছিল, কিন্তু তাকে বাড়ি ফিরতেই হবে। মাথা ভাঙা পৌঁছানোর আগেই হঠাৎ গাড়ি এক ঝটকায় থেমে গেল। গাড়ির ইঞ্জিনের শব্দ বন্ধ হওয়ার সাথে সাথে যেন আশেপাশের নিস্তব্ধতা আরো বেশি গভীর হয়ে উঠল। অবিনাশ কিছুটা চমকে উঠল। সে একবার গাড়ির ইঞ্জিন চালু করবার চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। এক অদ্ভুত নীরবতা চারপাশে ছড়িয়ে পড়েছে। আকাশে হালকা মেঘ জমেছে, আর চাঁদের আলো মেঘের আড়ালে লুকিয়ে গেছে। দূর থেকে হালকা বাতাসে গাছের পাতার ফিসফিস শব্দ শোনা যাচ্ছে। অবিনাশ গাড়ির দরজা খুলে বাইরে নামল। ঠান্ডা বাতাস তার গায়ে আছড়ে পড়তেই সে গায়ের সোয়েটারের কলারটা টেনে তুলল। হায় রে, আবার এই অসময়ে এমন বিপদ! অবিনাশ বিরক্তি নিয়ে বলল। গাড়ির ডিকি খুলে সে তার ছোট্ট টর্চ আর একটা ছাতা বের করল। রাস্তার ধারে আশেপাশে তাকিয়ে দেখল কোনো জনমানব নেই। নির্জনতার মাঝে কোথাও যেন এক অদ্ভুত অস্বস্তিকর অনুভূতি তার শরীরে বয়ে চলছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর সে সিদ্ধান্ত নিল গ্রামের দিকে হাঁটবে। হয়তো কোনো মেকানিক কিংবা ফোনের ব্যবস্থা করতে পারবে। টর্চের আলোয় সে রাস্তা ধরে এগিয়ে চলল। বৃষ্টি ধীরে ধীরে বাড়ছিল, বাতাসও তীব্র হয়ে উঠছে। চারপাশের অন্ধকার ঘন থেকে ঘনতম হয়ে উঠছিল। পায়ের নিচে রাস্তার নরম মাটি কাঁদা হয়ে গেছে। এমন সময় গাড়ি বিগড়ে যাওয়ার মানে নেই, নিজের মনেই বিড়বিড় করল অবিনাশ। কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎ দূরে একটা পুরনো বাড়ি চোখে পড়ল। 2 তলার বাড়ি। বাইরে থেকে মনে হচ্ছিল বহুদিনের পুরনো। রংচটা দেয়াল, দরজায় লাল রঙের ছোপ যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে আর কোনো বাড়িঘর চোখে পড়ল না। অবিনাশ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটু আশ্রয় তো পাবো বলেই মনে হচ্ছে, বলেই সে বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির সামনে দাঁড়িয়ে অবিনাশ দরজায় টোকা দিল। ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না। কিছুক্ষণ পর দরজার কপাটটা কড়াক করে খুলে গেল। দরজার ওপারে একজন মহিলা দাঁড়িয়ে আছেন, মাথায় ঘোমটা টানা, হাতে একটা কেরোসিনের হ্যারিকেন। হ্যারিকেনের টিমটিমে আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। কে? মহিলার গলা শীতল শোনালো। অবিনাশ কিছুটা ইতস্তত করেই বলল, আমার গাড়িটা না একটু আগে খারাপ হয়ে গেছে। আপনার কাছে যদি একটা ফোন থাকতো বা যদি মেকানিকের কাছে খবর দিতে পারতেন। মহিলা হালকা কণ্ঠে বললেন, ফোন নেই বাবু, এই ঝড় জলায় কেউ আসবে না। ভিতরে আসুন, বাইরে তো প্রচুর ঝড় শুরু হয়েছে। অবিনাশ দরজার দিকে তাকিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। একটি অপরিচিত বাড়ি, অপরিচিত মানুষ, কিন্তু বাইরে ঝড় আর বৃষ্টির তীব্রতা দেখে সে আর কোনো কিছুই ভাবতে পারল না। ঠিক আছে, আমি বরং একটু বসি, ঝড় থামলেই না হয় বেরিয়ে যাব, একথা বলল অবিনাশ। মহিলা মাথা নিচু করে সরে দাঁড়ালেন। অবিনাশ বাড়ির ভিতরে পা রাখল। ভিতরে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি তাকে ঘিরে ধরল।
বাড়ির ভেতরটা নিঃশব্দে অন্ধকারে ডুবে আছে। দেওয়ালের পলেস্তারারা ফাটল ধরে ঝুলে পড়েছে। পুরনো কাঠের মেঝে করাত করাত শব্দ করছে। মহিলার হ্যারিকেনের আলোটা ছাড়া আর কোনো আলোই নেই। এখানে বসুন বাবু, আমি কিছু জল খাবারের ব্যবস্থা করি। বললেন মহিলা। তার গলাটা ভারী শোনালো। অবিনাশ কাঠের একটা মোড়ায় বসে চারপাশে তাকিয়ে দেখল পুরনো ঘরের দেওয়ালে ছেঁড়া ছবি আর কয়েকটা ফ্রেম ঝুলছে। বাড়ির ঘড়িটা বিকল হয়ে আছে। সব কিছুতেই যেন একটা জীর্ণতার ছাপ। আচ্ছা, আপনার নাম কি? জিজ্ঞেস করলো অবিনাশ। মহিলা একটু থেমে উত্তর দিল, রঞ্জনা মুখার্জি। এখানে একাই থাকি, আমার স্বামী বাইরে থাকেন। একা থাকেন? অবিনাশ একটু অবাকই হলো। রঞ্জনা নিস্পৃহ গলায় বলল, হ্যাঁ বাবু, 5 বছর হলো বিয়ে হয়েছে, কোনো সন্তান হয়নি। এই কথার পর যেন আবার ঘরের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। বাইরে ঝড়ের গর্জন বাড়ছিল। বাতাসের শোঁ শোঁ শব্দ যেন বাড়ির দেওয়াল ভেদ করে ভিতরে এসে ঢুকছিল। বাইরে ঝড় খুব বেড়েছে। বলে রঞ্জনা অবিনাশকে একটা পিঁড়ি আর রুটি তরকারি দিয়ে গেল। অবিনাশ খেতে বসল, কিন্তু অস্বস্তির অনুভূতি তার পিছু ছাড়ছিল না। মহিলার চলাফেরা আর কথা বলার ভঙ্গিতে একটা অদ্ভুত কিছু ছিল। আশেপাশের নিস্তব্ধতাও তাকে অস্বস্তিতেই ফেলছিল। খাওয়া শেষ করে অবিনাশ বলল, ঝড় থামলেই আমি বেরিয়ে যাব, আপনাকে একটু সমস্যায় ফেলে দিলাম আর কি। রঞ্জনা কোনো উত্তর না দিয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, রাত অনেক হয়েছে বাবু, একটু বিশ্রাম করুন, আমি আপনাকে একটা ঘর দেখিয়ে দিচ্ছি। অবিনাশ আর কিছুই বলল না। রঞ্জনা তাকে একটি ঘরের দরজার সামনে নিয়ে গিয়ে বলল, এখানেই থাকুন, দরজাটা ভিতর থেকে বন্ধ করে নেবেন। অবিনাশ মাথা নাড়ল। রঞ্জনা হ্যারিকেনের আলো হাতে নিয়ে ধীরে ধীরে অন্ধকারের করিডোরের ভিতরে মিলিয়ে গেল। তার পায়ের শব্দ দূর থেকে মিলিয়ে যেতে শুরু করলো। অবিনাশ দরজা বন্ধ করে ঘরের ভেতরে ঢুকে টর্চের আলো জ্বালালো। ঘরটা ছোট, কিন্তু মেঝে পুরনো কাঠের। এক অদ্ভুত গন্ধে ভরেছিল ঘরটা। মোমবাতির আলো জ্বালিয়ে সে ঘরের কোনায় রাখা একটা পুরনো বিছানায় বসে পড়ল। নিশ্ছিদ্র নীরবতার মাঝখানে পুরনো ঘরটি যেন এক রহস্যময় ছায়ায় ঢেকেছিল। বাইরে ঝড়ের তাণ্ডব কিছুটা কমলেও বৃষ্টির ঝাপট আর বাতাসের শোঁ শোঁ আওয়াজ যেন কানে তালা লাগিয়ে দিচ্ছিল। অবিনাশ ধীরে ধীরে শোবার ঘরে ঢুকল। ঘরটা ছোট হলেও অদ্ভুত এক গুমোট ভাব ছড়িয়েছিল। পুরনো কাঠের খাট, তাতে একটা মলিন তক্তাপোষ, পাশের টেবিলে একটা ভাঙা আয়না, আর কোণে একটা পুরনো কাঠের আলমারি। রাত তখন গভীর, প্রায় 1টা ছুঁই ছুঁই। বাইরে নিস্তব্ধতার মাঝে মাঝেই শোনা যাচ্ছে ঝিঁঝি পোকার কণ্ঠস্বর আর গাছের পাতার মর্মর ধ্বনি। ঘরের মধ্যে যেন সেই নৈশব্দ আরও ঘনীভূত। বাতাস ভারী ও শীতল। দেওয়ালে ঝোলানো পুরনো ঘড়িটার কাঁটা যেন অদ্ভুতভাবে ধীরে চলতে শুরু করেছে, যেন সময় থমকে গেছে। অবিনাশ বিছানায় শুয়ে চাদর মুড়ি দিয়ে চোখ বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু ঘরের সেই ঠান্ডা, না, এই ঠান্ডা আর 5টা শীতের ঠান্ডা নয়, একটা যেন হাড়ের ভেতর দিয়ে বয়ে যাওয়া শীতলতা। ঘরের বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভাসছিল, নোনতা পচা মাংসের মতো। ঘরের চারপাশে তাকিয়ে অবিনাশের কেমন যেন অস্বস্তিই হলো। জানালার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছিল। মেঘের আড়ালে চাঁদের আলোর ছায়া মেঝের উপর নড়াচড়া করছিল। ঘরের মধ্যে একটা পচা স্যাঁতস্যাঁতে গন্ধ মিশে আছে। গন্ধটা যেন ভেজা কাঠ আর মাটির সাথে মিশে আছে কোনো অজানা কিছুর সাথে। অবিনাশ শিউরে উঠল। নিজের সঙ্গেই ফিসফিস করে বলে উঠল,
এই কী সব জায়গায় এসে পড়লাম। এই লোকালয়ে ফোন তো দূরের কথা, মানুষজনও দেখা যায় না। রঞ্জনা নামের মহিলাটাও কেমন যেন অদ্ভুত। স্বামী বাইরে থাকে অথচ কি যেন একটা লুকোচ্ছেন। সে একটা মোমবাতি খুঁজে টেবিলের ওপর রেখে জ্বালালো। মোমের হালকা আলোয় ঘরটার ছায়া আরও ভৌতিক হয়ে উঠল। দেওয়ালের দিকটা ভালো করে লক্ষ্য করতেই তার চোখ আটকে গেল। দেওয়ালের প্লাস্টারের উপর কিছু অদ্ভুত কালো দাগ, চতুর্ভুজ আকৃতির মতো কিছু চিহ্ন, যা দেখে মনে হচ্ছিল কেউ বুঝে শুনে আঁকেনি, বরং যেন ক্ষিপ্তভাবে আঁচড় কেটেছে। অবিনাশের মনের মধ্যে কেমন যেন একটা শীতল ভয় দানা বাঁধছিল। সে নিজের মনকে শান্ত করতে বিছানার একপাশে গিয়ে বসল। এইসব পুরনো বাড়িতে এমন ছাপ তো দেখাই যায়, হয়তো জলের দাগ বা পোকামাকড়েরও কাজ হতে পারে। নিজের মনকে প্রবোধ দিয়ে সে মোমবাতির আলোয় চারপাশে আবার নজর বুলালো। টেবিলের ভাঙা আয়নাটা দেখে কেমন একটা অস্বাভাবিক অনুভূতি হলো। মনে হলো কেউ যেন তাকে দেখছে। অবিনাশ অস্থির হয়ে একবার আয়নাটার দিকে তাকালো, আবার তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। প্রেত বলে কিছু নেই, এইসব বাজে কথা। সে নিজেকেই বোঝানোর চেষ্টা করল, কিন্তু বুকের ভেতর একটা অজানা ভয় যেন গা শিরশির করে উঠছিল। শুতে গিয়ে অবিনাশ কম্বলটা জড়িয়ে নিল। বাইরে ঝড়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু তখনই হঠাৎ ঘরের ভেতরটা আরও অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল, যেন অদৃশ্য কেউ জানালার ফাঁক দিয়ে শীতল বাতাস ঢুকিয়ে দিচ্ছে। মোমবাতির শিখা ক্ষীণ হয়ে কাঁপতে লাগলো। ঘরের নিস্তব্ধতায় যেন আরও গাঢ় শূন্যতা এসে জমল। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতেই তার কানে এলো একটা দূরের আওয়াজ। প্রথমে মনে হলো বাতাসের শব্দ, কিন্তু একটু পরেই সেটা স্পষ্ট হয়ে উঠল। মহিলার ফুঁপিয়ে কান্না, কণ্ঠস্বরে যেন করুণার চেয়ে ভয় বেশি। হঠাৎই একটা ঠান্ডা বাতাস সজোরে এসে জানালাটা খুলে দিল। পর্দাটা দুলে উঠল। একই সঙ্গে রান্নাঘর থেকে আসা বাসনের ঠোকাঠুকির শব্দে অবিনাশের বুকের রক্ত হিম হয়ে গেল। কি কাঁদছে? কে কাঁদছে এই রাতে? অবিনাশ নিজেকেই প্রশ্ন করল। সে এবার উঠে বসল। কান পাততেই কান্নার আওয়াজটা আরো জোরে এলো, যেন ঠিক ঘরের বাইরের দিক থেকে। ভয় আর কৌতূহলের মিশ্র অনুভূতিতে হাতের টর্চটা ধরে সে আস্তে আস্তে বিছানা ছেড়ে নামল। ঘরের মেঝে যেন বরফের চেয়েও ঠান্ডা। পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে দরজাটা খোলার চেষ্টা করতেই একটা গভীর আর্তনাদ ভেসে এলো। আমাকে বাঁচাও! অবিনাশের শরীরের লোম দাঁড়িয়ে গেল। কণ্ঠস্বরটা ছিল নারী। সে দরজা খুলে করিডোরে পা রাখতেই দেখে সামনের ঘরের সোফায় রঞ্জনা বসে আছে। কিন্তু রঞ্জনা তো... তার চোখ বড় হয়ে গেল। সামনের হল ঘরে গিয়ে দেখল রঞ্জনা এক কোণে রাখা পুরনো সোফায় বসে আছে। কেরোসিনের হ্যারিকেনটা টিমটিমে আলো ছড়াচ্ছিল। রঞ্জনার মাথা নিচু, তার গলা থেকে আসছে মৃদু কান্নার শব্দ। অবিনাশ ধীরে ধীরে এগিয়ে গেল তার কাছে। কি হয়েছে? আর আপনি কাঁদছেন কেন? রঞ্জনা কিছু না বলে কাঁদতে থাকল। কিছুক্ষণ পর রঞ্জনা ধীরে ধীরে মাথা তুলল। রঞ্জনা হঠাৎই মুখটা তুলল। টর্চের আলোয় অবিনাশ যা দেখতে পেল তাতে তার হাত থেকে প্রায় টর্চটা পড়ে যাওয়ার জোগাড়। টর্চের আলোটা তার মুখের ওপরে পড়তেই অবিনাশ চমকে উঠে পিছু হটল। রঞ্জনার মুখটা যেন এক পোড়া কঙ্কালের মতো। তার চোখের জায়গায় গভীর গহ্বর, আর ঠোঁটের চারপাশে পোড়া চামড়ার মতো দাগ। মুখে অদ্ভুত বিকৃত হাসি। আমাকে ভয় পেও না বাবু। রঞ্জনা তীব্র অথচ বিষণ্ণ স্বরেই বলল, তার গলা যেন গহ্বর থেকে আসছে।
রক্তহীন হয়ে গেল তার শরীর, পা যেন এক জায়গায় আটকে গেছে। রান্নাঘরের দিক থেকে এবার এলো বাসনপত্র ঠোকাঠুকির শব্দ, যেন কেউ রান্নাঘরে কিছু করছে। অথচ পুরো বাড়িতে রঞ্জনা ছাড়া আর কেউই থাকার কথা নয়। অবিনাশের কণ্ঠস্বর কেঁপে উঠল, কে রান্নাঘরে? রঞ্জনা এবার আর কোনো কথা বলল না, শুধু সেই বিকৃত মুখটা নিঃশব্দে অবিনাশের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে সেই ভয়ানক হাসি। অবিনাশ আর দাঁড়িয়ে থাকতে পারল না। পায়ের কাছে রাখা টর্চটা তুলে সে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। ঘরের নিস্তব্ধতা এবার যেন কান ফাটিয়ে দিচ্ছে। রান্নাঘরের দরজার সামনে গিয়ে সে থমকে দাঁড়ালো। ভিতর থেকে এখনো ঠক ঠক আওয়াজ আসছে। কাঁপতে কাঁপতে অবিনাশ দরজার পাল্লা ঠেলে খুলল, কিন্তু রান্নাঘরের ভেতরটা একেবারেই খালি, কিচ্ছু নেই। শুধু একটা পুরনো বালতির উপর রাখা বাসনগুলো টালমাটাল অবস্থায় পড়ে আছে। বাতাসের মধ্যে আবার সেই গা শিউড়ে ওঠা গন্ধ। এবার যেন গন্ধটা আরো তীব্র, আরো পচা। হঠাৎই টর্চের আলোয় রান্নাঘরের মেঝেতে দেখতে পেল একটা ছায়া, কারোর দাঁড়িয়ে থাকার ছায়া। কিন্তু আশ্চর্যজনকভাবেই সেখানে কেউই নেই। কে আছে ওখানে? কে? অবিনাশের গলা কাঁপল, কিন্তু কোনো উত্তরই এলো না। পিছন থেকে এবার শুনতে পেল সেই চেনা কান্নার আওয়াজ। ফিরে তাকাতেই দেখল রঞ্জনা দরজার সামনে দাঁড়িয়ে। কিন্তু এবার রঞ্জনার মুখটা পুরো কঙ্কাল হয়ে গেছে। তার পোশাক ছেঁড়া, আর গায়ের চামড়া যেন জ্বলে পুড়ে কালো হয়ে গেছে। টর্চ অবিনাশের হাত থেকে পড়ে গেল। আতঙ্কে দৌড় লাগালো সে, কিন্তু পুরনো কাঠের মেঝেতে পা হড়কে পড়তে পড়তে নিজেকে সামলালো। রঞ্জনার শীতল কণ্ঠস্বর যেন গোটা বাড়িতে প্রতিধ্বনি তুলল। এখানে কেউ বাঁচে না বাবু, কেউ বাঁচে না। অবিনাশের দম বন্ধ হয়ে আসছিল, কি করবে বুঝতে পারছিল না। তার চারপাশে কেবল সেই ভৌতিক নীরবতা, আর দূরে অদৃশ্য কোনো কান্নার সুর। অবিনাশের শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। দেওয়ালের দিকে পিছিয়ে যেতে গিয়ে সে একেবারে গায়ের সঙ্গে লেগে গেল। তার চোখ দুটো ক্রমশ বিস্ফারিত হচ্ছিল, শ্বাস প্রশ্বাসও ভারী হয়ে আসছিল। রঞ্জনা ছায়ামূর্তিটা যেন ঘরের অন্ধকারের সঙ্গে মিশে গিয়েও স্পষ্ট হয়ে উঠছিল। তুমি কে? তুমি কি চাও আমার কাছ থেকে? অবিনাশের গলা ভাঙা ফুঁসে উঠল। রঞ্জনা ধীরে ধীরে দাঁড়িয়ে গেল। তার নড়াচড়া এত নিস্তব্ধ ছিল যে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। তার পোশাকের জীর্ণ অংশগুলো ঝলসে যাওয়া, জায়গায় জায়গায় ছাইয়ের গাঢ় দাগ। মাথার চুল এলোমেলো হয়ে ঝুলে পড়েছে, তাতে যেন ধোঁয়ার কালো আভা লেগে আছে। রঞ্জনার চোখের জায়গায় গভীর ফাঁকা গহ্বর, কিন্তু তাতে শূন্যতা নেই। কেমন যেন জ্বলন্ত ছাইয়ের আলোর মতো কিছু মিটমিট করছে। আমার গল্পটা শোনো বাবু। রঞ্জনার কণ্ঠস্বর যেন চিরকালীন কষ্টে ডুবে থাকা একটা পুরনো মাটির হাঁড়ির ভাঙা শব্দ। অবিনাশের পা যেন মেঝেতে শেকড় গেড়ে বসে গেল। পালাবার ইচ্ছা থাকলেও শরীরটা যেন কাজই করছে না। তুমি 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 মরে গেছো? এই কথা বলে উঠল অবিনাশ। তার মুখের কথা নিজেই বিশ্বাস করতে পারছিল না। হ্যাঁ, আমি মরে গেছি। রঞ্জনার কণ্ঠে এবার একটা তীক্ষ্ণ হাসির প্রতিধ্বনি। কিন্তু মরেও শান্তি পাইনি। এই কথা বলতে বলতে রঞ্জনার সামনে এগিয়ে এলো। তার চলার পথের মেঝেতে যেন কালো ছাইয়ের রেখা পড়ে যাচ্ছিল।
অবিনাশ কান খাড়া করে শুনল। তার পায়ের নিচ থেকে যেন হালকা সোঁদা গন্ধ ভেসে আসছে, যেন পোড়া মাংসের গন্ধ। ওরা আমাকে পুড়িয়ে মেরেছে। রঞ্জনা ফিসফিস করে বলল, আর তার গলার স্বর কেঁপে উঠল। রান্নাঘরের গ্যাস লিকেজ। সবাই ভেবেছিল দুর্ঘটনা, কিন্তু এটা খুন ছিল। আমার স্বামী সেই শয়তান ইন্স্যুরেন্সের টাকার জন্য আমার শরীরটাকে আগুনের লেলিহান শিখায় ঢুকিয়ে দিয়েছিল। তারপর নির্বিকার মুখে চলে গেল কলকাতায়, নতুন বিয়ে করে সুখের সংসার বাঁধল। অবিনাশের কানে যেন বাজ পড়ল। এই ভয়ানক সত্য শোনার শক্তি তার শরীরে আর অবশিষ্ট নেই। রঞ্জনা এবার থেমে দাঁড়ালো। তার মুখের একপাশে চামড়া কেমন যেন পুড়ে গিয়ে কালচে হয়ে গেছে। হঠাৎ করেই তার চোখ থেকে কালো তরল গড়িয়ে নামতে লাগলো। সেটা যেন চোখের জল নয়, বরং কালো রক্তের মতো ঘন কিছু। তুমি তুমি কি চাও বলো? অবিনাশের গলা আবারও কেঁপে উঠল। রঞ্জনা তার কঙ্কালের মতো হাতটা সামনের দিকে বাড়িয়ে দিল। তার হাতের নখগুলো সাদা আর লম্বা, যেন সেটা শরীর থেকে বিচ্ছিন্ন কিছু। তার হাতে একটা পুরনো ফাইল, ধুলো পড়া, কোনাগুলো ছিঁড়ে গেছে, আর তার ওপর অদ্ভুত দাগ। এই নাও বাবু, এই ফাইলেই সব প্রমাণ আছে। রঞ্জনা কাঁপা কাঁপা গলায় বলল, অজয় বিশ্বাস আর সন্দীপ বসু, ওরা দুজনেই এই ষড়যন্ত্রে জড়িত। তোমার কোম্পানির ভিজিল্যান্সে এই ফাইলটা দাও, ওদের শাস্তি দিতে হবে। ফাইলটা অবিনাশের হাতে তুলে দিতেই একটা অদৃশ্য ঠান্ডা স্পর্শ তার আঙুলে লাগলো। ফাইলটা এত ঠান্ডা ছিল যে অবিনাশের মনে হলো বরফের চেয়েও জমাট। চারপাশে ঝড়ের শব্দ আরো বেড়ে উঠল। জানালার পাল্লা আচমকা খুলে গিয়ে ধাক্কা মারল। বাইরে কোথাও যেন কান্নার আওয়াজ ভেসে এলো। তুমি আমাকে সাহায্য করবে তো বাবু? রঞ্জনার গলার স্বর এবার যেন আরো ভারী, আরো গভীর হয়ে উঠল। অবিনাশের মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। তার ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। সে শুধু মাথা নাড়ল। এমন সময় রঞ্জনার মুখটা বিকৃত হতে লাগলো। তার মুখের চামড়া আরো গলতে শুরু করলো। নিচের হাড়ের অংশ বেরিয়ে এলো। চোখের গহ্বর থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসছিল। ঘরের বাতাসে সেই পোড়া গন্ধ আরো তীব্র হয়ে উঠল। ভুল করো না বাবু, সত্যি লুকিও না। ফিসফিসানিটা এবার আরো জোরালো হয়ে উঠল। অবিনাশের মনে হলো যেন চারপাশের দেওয়াল থেকে অসংখ্য মুখ তার দিকে তাকিয়ে আছে। তাদের চোখে একই রকম তীব্র আক্রোশ আর দুঃখ। বাতাসে বিকট হাসির শব্দ ভেসে এলো। জানালার পর্দা অদ্ভুতভাবে উঠতে লাগলো, যেন কেউ ওগুলোকে ধরে ঝাঁকাচ্ছে। হঠাৎই সমস্ত আলো নিভে গেল। চারিদিক ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল। অবিনাশ অনুভব করল ঘরের মধ্যে আরো কি কেউ আছে। কে আছো? তার গলা আবারও কাঁপল। একটা ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ের কাছে লাগলো। পেছনে তাকিয়ে সে কিছুই দেখতে পেল না, কিন্তু দেওয়ালের ছায়া যেন নড়ছে। সেখান থেকে একটা অবয়ব বেরিয়ে এলো, একটা কালো অবয়ব, যার চেহারাটা রঞ্জনার মতোই। আমার বিচার চাই বাবু। অবিনাশ আর সহ্য করতে পারল না। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। ফাইলটা হাত থেকে পড়ে গিয়ে মাটিতেই পড়ে রইল। হঠাৎ ফাইলের ওপর কালো রক্তের ফোঁটা পড়তে শুরু করলো। ঘরের ভেতরে সেই হাসির প্রতিধ্বনি আরো জোরে ছড়িয়ে পড়ল।
আর বাইরে ঝড়ের তাণ্ডব যেন পুরো বাড়িটাকে গিলে ফেলতে চাইছে। অবিনাশ নিস্তব্ধ হয়ে পড়ে রইল মাটিতে। হালকা ফিসফিসানি কানে ভেসে এলো। সত্যিটা চাপা পড়তে দিও না বাবু, নাহলে আমিও তোমার কাছে ফিরে আসব। বাতাসে ভেসে এলো একটা বিকট আওয়াজ, যেন ঘরের সব জানালা একসঙ্গে বন্ধ হয়ে গেল। চারপাশ আবারও নিস্তব্ধ। অন্ধকার ঘরে অবিনাশের শরীর নিথর হয়ে পড়ে রইল। সেই ফাইলের পাশে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল কালো রক্তের দাগ। অবিনাশের জ্ঞান ফিরতেই তার সমস্ত শরীরে এক অবর্ণনীয় ব্যথা চেপে বসল। মাথাটা ভারী লাগছিল, গাও গুলিয়ে আসছিল। সে ধীরে ধীরে চোখ খুলল। সামনে এক ভয়ঙ্কর দৃশ্য। ধ্বংসস্তূপের ভেতরে সে পড়ে আছে। জায়গাটা যেন কোনো পোড়ো প্রাসাদের ভগ্নাবশেষ। ছাইয়ের গন্ধ এখনো বাতাসে মিশে রয়েছে, যেন আগুনের লেলিহান শিখা এক্ষুনি নেভানো হয়েছে। পাশেই পড়ে আছে সেই ফাইলটা, পুরনো ধুলো মাখা কাগজে লেপ্টে থাকা এক অদ্ভুত কালচে ছাপ। অবিনাশ কিছুক্ষণের জন্য নিঃশ্বাস নিতে পারছিল না। রাতের সেই বিভীষিকা, রঞ্জনা, তার পুরো চেহারা, বিকৃত হাসি, ঘরের আতঙ্কজনক পরিবর্তন, সবকিছু এক ঝটকায় মনের মধ্যে ফিরে এলো। সে ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। গোটা জায়গাটা যেন কেমন অদ্ভুতভাবে নিস্তব্ধ। ঘরগুলো ভেঙে পড়েছে, আর দেওয়ালগুলোর গায়ে আগুনের চিহ্ন। জানালার কাঁচগুলো গলিত অবস্থায় ঝুলে আছে। ঘর থেকে বেরিয়ে আসতে গিয়েও অবিনাশ বুঝল কোথাও একটা ফিসফিসানি হচ্ছে। অবিনাশ বাবু, অবিনাশ বাবু। গলার স্বরটা যেন দেওয়ালের মধ্যে থেকেই আসছে। অবিনাশের পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। সে পেছনে তাকালো। দেওয়ালের কোনায় সেই পোড়ো ছায়াটা আবার দেখা দিল। অন্ধকারে দাঁড়িয়ে থাকা রঞ্জনার অবয়বটা এবার আগের চেয়েও বিকৃত। তার পোড়া গায়ের চামড়া গলে পড়ছে, আর চুলগুলো যেন বাতাসে নিজে থেকেই উড়ছে। তুমি তো কথা দিয়েছিলে বাবু। রঞ্জনার স্বরটা কেঁপে উঠল। সত্যিটা সবাইকে জানাবে। আমি জানাবো, সবাইকে জানাবো। অবিনাশ চিৎকার করে বলে উঠল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ফাইলটা আমি জমা দেবই, তদন্তও শুরু হবে। ওরা ওরা সবাই শাস্তি পাবে। রঞ্জনা হাসল। সেই হাসিটা শুনে যেন শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। শাস্তি পাবে তো? হঠাৎ করেই তার গলার স্বর তীব্র হয়ে গেল। তাদের কি সেই আগুনে পুরানো হবে বাবু? আমার মতো আমার আর্তনাদ কি ওদের কানে পৌঁছবে, নাকি নাকি শুধু কারাগারের করাদেই শেষ হবে ওদের পাপ? অবিনাশের মাথা ঘুরতে লাগলো। রঞ্জনার চোখ দুটি হঠাৎই গাঢ় লাল হয়ে উঠল। সেখান থেকে গল গল করে কালো রক্ত বেরোতে লাগলো। তার শরীর থেকে ধোঁয়া বেরুচ্ছে। বাতাসে পোড়া মাংসের গন্ধ আরো তীব্র হয়ে উঠল। আমাকে আমাকে বেরিয়ে যেতে দাও, আমাকে এখান থেকে বেরিয়ে যেতে দাও তুমি। অবিনাশ কাতর স্বরে চেঁচিয়ে উঠল। আমার তো এখন আর এখানে কিছুই করার নেই। রঞ্জনা ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো। তার পায়ের নিচে ছাই উঠছে। তোমার কাছেই ভরসা বাবু। আমার আত্মা মুক্তি চাইছে। জানিয়ে দাও সবাইকে, তাদের মুখোশ খুলে ফেলো। এবার ঘরের ভেতর হঠাৎ করেই আগুনের শিখা ছড়িয়ে পড়তে লাগলো। দেওয়ালের গা বেয়ে আগুন উঠছে। জানালার পর্দাগুলো দাউ দাউ করে জ্বলছে, কিন্তু সেই আগুন অবিনাশকে ছুতে পারল না।
চারপাশের আগুনের মধ্যে দাঁড়িয়ে রঞ্জনা বিকট হাসি হাসছে। অবিনাশ মাটিতে পড়ে গেল, মাথায় হাত দিয়ে চিৎকার করতে লাগলো। তার পাশে একের পর এক ভয়ঙ্কর মুখ ভেসে উঠছে। আগুনে পোড়া হাত, বিকৃত চেহারা, গলিত চোখের কোঠর থেকে তাকে দেখছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হঠাৎই সবকিছু থেমে গেল। নিস্তব্ধতা নামলো চারপাশে। আগুনের আর শিখা নেই, রঞ্জনার ছায়াও উধাও। ঘরটা আবার সেই পোড়ো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অবিনাশ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীরটা যেন পাথর হয়ে গেছে। ফাইলটা সে শক্ত করে ধরে ফেলল। আমি এটা শেষ করবই। তার কণ্ঠে শঙ্কা মিশ্রিত দৃঢ়তা। কয়েক সপ্তাহ পর অবিনাশের কোম্পানিতে তদন্ত শুরু হলো। অজয় বিশ্বাস আর সন্দীপ বসুর কুকীর্তি প্রকাশ্যে এলো। রঞ্জনার মৃত্যুর পুরো সত্যি সামনে এলো। ইন্স্যুরেন্সের টাকার লোভে কিভাবে তারা নৃশংসভাবে তাকে হত্যা করেছিল তার প্রমাণ ফাইলের মধ্যেই ছিল। সংবাদপত্রে বড় বড় হেডলাইন বেরোলো। আমি আমার দায়িত্ব পালন করলাম, আমি রঞ্জনাকে দেওয়া কথা রাখলাম। অবিনাশ নিজেকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি তার পিছু ছাড়ল না। ঘটনার কয়েক মাস পর অবিনাশ আবার সেই পোড়ো বাড়িটার সামনে এসে দাঁড়ালো। সন্ধ্যা নেমে আসছে। ধোঁয়াটে অন্ধকারে বাড়িটার অবয়বটা আরো রহস্যময় মনে হচ্ছিল। ভেতরে ঢুকে পড়ল সে। চারপাশে ধ্বংসাবশেষ, ছাইয়ের স্তূপ। তার চোখ হঠাৎ একটা দেওয়ালের দিকে গিয়ে আটকে গেল। সেখানে কালো রং করে লেখা, ধন্যবাদ অবিনাশ বাবু। অক্ষরগুলো দেখে যেন বুকের ভেতর ধক করে উঠল তার। শীতল হাওয়ার একটা ঝাপটা এসে গেল ঘরের ভেতর দিয়ে। বাতাসের মধ্যে ভেসে এলো সেই পরিচিত ফিসফিসানি। শান্তি পেলাম বাবু। অবিনাশ চমকে চারপাশে তাকালো। ঘর ফাঁকা, কিন্তু সেই হাসিটা, রঞ্জনার সেই মৃদু হাসির প্রতিধ্বনি এখনো বাতাসে যেন ঝুলে আছে। সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। সন্ধ্যার আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। দূর থেকে বাজ পড়ার শব্দে মাটি কেঁপে উঠল। বাইরে বেরিয়ে সে একবার পেছনে তাকালো। বাড়ির ছাদে যেন অদ্ভুতভাবে একটা ছায়া দাঁড়িয়ে তাকেই দেখছে। বাতাস হঠাৎই স্থির হয়ে গেল। স্তব্ধ নিস্তব্ধতা নামলো চারপাশে। দূর থেকে এক ঝাঁক কাক উড়ে গেল। তাদের পাখার শব্দে যেন একটা শেষ শীতল বার্তা বয়ে গেল তার কানে। সত্যিটা কখনো চাপা থাকে না।